চারাগাছ ভাঙা করে গড়ে থাকি। পাশে এক বিরাট প্রাসাদ, প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এই অট্টালিকার প্রতিটির হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে। ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সালাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এ প্রাসাদে এত কাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্যত এক বুনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি, অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের দ্বারে অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। ছোট ছোট চারাগাছ রসহীন খাদ্যহীন কার্নিশের দ্বারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে উঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ, শিকরে শিকরে আনে অবাধ্য ফাটল উদ্যত প্রাচীন সেই বুনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারাগাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শুনে প্রত্যেক ইটের নিচে ডাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বদে চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ। প্রসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকরে শিকরে। মনে হয় এইসব অশ্বদে শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। ওরা তাই বিদ্রোহীর দূত। এতক্ষণ আপনারা কবিতাটির আবৃত্তি শুনেছেন। এখন কবিতাটির প্রতিটি লাইন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাঙা কুঁড়ে গড়ে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ, প্রতিদিন চোখে পড়ে। অর্থাৎ কবি এখানে ভাঙা কুঁড়ের ঘর এবং পাশে এক বিরাট প্রাসাদ একটি দৃশ্যে অবতারণা করেছেন রূপক অর্থে। আমরা যদি কবিতার বাকি অংশ দেখি তাহলে সেটা আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে উঠবে। সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। অর্থাৎ ওই প্রাসাদ দুঃসহ স্পর্ধা মানে অত্যধিক সাহস, প্রত্যহ প্রতিদিন আকাশকে বন্ধুত্ব জানায়, যেন সে আকাশকে ছুঁতে চায়, এতই তার স্পর্ধা। আমি তাই চেয়ে চেয়ে দেখি। অর্থাৎ কবি এই দৃশ্যটা প্রতিদিন চেয়ে চেয়ে দেখেন। চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। কবি এই দৃশ্যটি দেখেন আর মনে মনে ভাবেন যে এই যে অট্টালিকা, বিশাল অট্টালিকা রাজপ্রাসাদ, আসলে এই অট্টালিকার ইট মানে আমরা জানি যে ইট দিয়ে অট্টালিকা তৈরি করা হয়, এর প্রতি পরতেই যেন মানুষের মনের গোপন কাহিনী লুকিয়ে আছে। সেই গোপন কাহিনীটা কি? মানুষের ঘামের, মানুষের রক্তের এবং চোখের জলের। আমরা অতীত ইতিহাসকে ঘাঁটতে গিয়ে দেখি অনেক সাম্রাজ্যবাদী কিংবা রাজা বিশাল বড় বড় ঐতিহাসিক স্থাপনা তৈরি করেছেন, বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করেছেন, কিন্তু সেগুলো দেখে আমরা আশ্চর্য হই এবং ভাবি কত সুন্দর সৃষ্টি। কিন্তু এটা আমরা ভাবি না হয়তো যে এই সুন্দর সৃষ্টির পিছনে কত মানুষের ঘাম জড়িয়ে আছে, কত মানুষের রক্ত ঝরেছে, কত মানুষের চোখের জল ঝরেছে। অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসকেরা মানুষের রক্ত চুষে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েছেন বা তারা এই বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছেন।
তো একদিকে এই অট্টালিকা যেমন গর্বের, অন্যদিকে এই অট্টালিকার পিছনে রয়েছে নানান ব্যথিত মনের কাহিনী। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সালাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি উদ্যত এক বুনিয়াদি কীর্তির মহিমা। যদি এই প্রাসাদের পিছনে হাজার হাজার মানুষের রক্তের গ্রামের ইতিহাস রয়েছে, গোপন কাহিনী রয়েছে, তারপরেও প্রতিদিন হাজার হাজার লোক এসে এই প্রাসাদে সালাম জানায় এবং এই প্রাসাদের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। কবিও তাই এতদিন এই প্রাসাদকে একটা ঐশ্বর্য হিসেবে দেখেছেন এবং একটা বুনিয়াদি কীর্তি হিসেবে দেখেছেন, এক উদ্যত বুনিয়াদি কীর্তির মহিমা হিসেবে দেখেছেন। কিন্তু তার এই ভাবনা খুব বেশি সময় টিকে থাকেনি। আমরা সামনে এগিয়ে গেলেই সেটা বুঝতে পারব। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের দ্বারে অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখে আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। অর্থাৎ হঠাৎ কবি লক্ষ্য করলেন যে চকিত বিস্ময়ে সেই প্রাচীন প্রাসাদের কার্নিশে, কার্নিশ তো আমি জানি যে বারান্দা, ঝুলনো বারান্দা, সেই কার্নিশে ধারে অশ্বত্থ গাছের চারা, এটা ওই ডুমুর জাতীয় গাছ বা বট গাছের চারাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় এটাও কিন্তু দেখেছি পুরনো সেই প্রাচীন দালানগুলোতে অনেক সময় বট গাছ সে চারা গজাতে, বা এক সময় সেটা একটা বড় বটবৃক্ষেও পরিণত হতে আমরা দেখেছি। তো কবি হঠাৎ সেই প্রাচীন প্রাসাদের কার্নিশে এই অশ্বত্থ গাছের চারা দেখলেন এবং তিনি অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায়, অমনি ওই কবির মনে এক পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। যেন এক পলকে তিনি এই চারা দেখেছেন এবং তিনি এক আসন্ন দিনের, নতুন দিনের সূচনা তিনি দেখতে পেয়েছেন। ছোট ছোট চারা গাছ রসহীন খাদ্যহীন কার্নিশের দ্বারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে উঠে দুরন্ত উচ্ছ্বাসে। ওই কার্নিশের দ্বারে ছোট ছোট চারা গাছগুলো একটি কঠিন দেয়ালে, রস নেই, যেখানে খাদ্য নেই, সেখানেও বলিষ্ঠ শিশুর মতো যেন ওরা দুরন্ত উচ্ছ্বাসে বেড়ে উঠছে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরূহ, শিকড়ে শিকড়ে আনে অবাধ্য ফাটল অদ্যত প্রাচীন সেই বুনিয়াদি প্রাসাদের দেখে। হঠাৎ চমকিত হন কবি এবং দেখেন যেন এই শিশু চারা গাছগুলো যেন এক একটা বৃদ্ধ মহিরূহ, মানে অর্থাৎ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে এবং শিকড়ে শিকড়ে তার প্রতি ইটের ফাঁকে ফাঁকে শিকড় গেঁথে দিয়ে সে যেন এক ফাটল তৈরি করছে, অবাধ্য ফাটল। ওই দেয়াল ফেটে যেতে চায় না, কিন্তু তার শিকড়ের শক্তি দিয়ে সেই ফাটল তৈরি করেছে। সেই উদ্যত অহংকারের সেই প্রাচীন যে বুনিয়াদি প্রাসাদ, তার প্রতিটা ইটের ফাঁকে সে যেন শিকড় গেঁথে দিতে পেরেছে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দুলে কান পেতে শুনি প্রত্যেক ইটের নিচে ডাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। এই ছোট ছোট চারা গাছগুলো নিঃশব্দে হাওয়ায় দুলে, হাওয়ায় দোল খায় এবং তারা কান পেতে যেন শুনে যে প্রত্যেকটা ইটের নিচে ঢাকা আছে বহু গোপন কাহিনী। সেই সব কাহিনী অবশ্যই মেহনতি মানুষের রক্ত জড়ার কাহিনী, মেহনতি মানুষের ঘামের কাহিনী, অসহায় মানুষের চোখের জলের কাহিনী। তাই তো অবাক আমি দেখি যত অশ্বত্থের চারায় গোপনে বিদ্রোহ জমে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকড়ে শিকড়ে। তো কবি এখানে অবাক, তাই তো অবাক আমি দেখি যত অশ্বত্থ চারায়, অর্থাৎ এই যে অশ্বত্থ চারাগুলো গোপনে যেন বিদ্রোহ করছে আপন মনে, প্রতিটি ইটের গায়ে তার শিকড় গেঁথে দিয়ে সে যেন শক্তি সঞ্চয় করে নিচ্ছে। সেই সব মেহনতি মানুষের রক্ত ঘামই যেন তার রস যোগাচ্ছে এবং সে শক্তির বারুদ হয়ে
জ্বলে উঠছে। মনে হয় এইসব অশ্বথ শিশুর রক্তের, ঘামের আর চোখের জালের ধারায় ধারায় জন্ম, ওরা তাই বিদ্রোহের দূত। অর্থাৎ কবি মনে করতেছেন এই অশ্বথ শিশুরা যেন এইসব ওই অসহায় মানুষের চোখের জলেই যেন তাদের জন্ম, অসহায় ওই মানুষের ঘামেই যেন তাদের জন্ম, ওই সব আত্মদানকারী মানুষের রক্তেই যেন এইসব অসৎ শিশুদের জন্ম। তাই ধারায় ধারায় তারা শক্তি সঞ্চয় করে এবং তারা এক একটা বিদ্রোহের দূত হয়ে যেন আসছে। অর্থাৎ এটি একটি অনেকটা রূপক কবিতা। কবি এখানে এই সুপ্রাচীন দালান, অশ্বত্থ গাছের চারা, তার পরতে পরে জমে থাকা মানুষের রক্ত, এইগুলো দিয়ে আসলে বোঝাতে চেয়েছেন যে এই সুপ্রাচীন একটা দালানের মধ্যে যেমন একটি গাছের চারা জন্মাতে পারে এবং তাকে সে নিজে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকার শক্তি যোগাতে পারে এবং একসময় একটা বিশাল বৃক্ষে পরিণত হতে পারে। তেমনি ওইসব আত্মত্যাগী মানুষের ভিতর দিয়েই সমাজে বা রাষ্ট্রে সেই বিদ্রোহের শক্তি জেগে উঠতে পারে, যাতে করে যত সাম্রাজ্যবাদী, স্বৈরাচার কিংবা আধিপত্যবাদী শক্তি এই পৃথিবীতে রয়েছে তাদেরকে এমনিভাবেই ধ্বংস করে দেওয়া সম্ভব বা ধ্বংস করে দিতে পারে। এই আশার বাণীটাই, এই বাস্তবতাটাই কবিতার এই কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমরা যদি এই কবিতাটি আরও ভালোভাবে বুঝি এবং এটার মর্মবাণী আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজের অন্যায় অবিচারও একদিন দূর হয়ে যাবে। তো মুছে যাক সমাজের সব ধরনের অন্যায় অবিচার, আগামীর পৃথিবী হোক আরও সুন্দর। আমি হয়তো কবির যে মর্মবাণী সেটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি নাই, যথাযথভাবে যেটুকু তুলেছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে নতুন কোনো কবিতা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।